ফ্লাইওভারের নিচে সড়ক ফুটপাত দখল বাড়িয়ে দিচ্ছে যানজট, গড়ে উঠেছে মাছের আড়ত, অবৈধ পার্কিং, খাবার হোটেল, বিড়ম্বনায় পথচারীরা। ঈদ উপলক্ষে চলছে বাস রেডের আগাম টিকিট বিক্রি, কাঙ্ক্ষিত দিনে টিকিট না পাওয়ার অভিযোগ। বসুন্ধরা আবাসিক এলাকা ও কালাচাঁদপুরের রাত ভর অভিযান, পুলিশ বলছে মাদক সেবী, সন্ত্রাস বিরোধী তৎপরতা, স্থানীয়দের ধারণা শিক্ষার্থী আন্দোলন। আমাদের তথ্য আছে নাশকতাকারীরা আত্মগোপন করেছে বা করতে পারে, সমস্ত জায়গায় আমরা এই ধরনের অভিযান পরিচালনা করব। এবং স্বাধীনতার ৪৭ বছরেও সাংবিধানিক স্বীকৃতি পায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠী, দেশ ছাড়ার কারণ অধিকার সুরক্ষা আইন নিরাপদ না হওয়া, মত বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাজধানীর যানজট কমাতে ফ্লাইওভার নির্মাণ করা হলেও নিচের সড়ক ও ফুটপাত দখল থাকায় যানজট থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। কাউরান বাজার ফ্লাইওভারের নিচে ফুটপাতে যত্রতত্র গড়ে উঠেছে মাছের আড়ত, অবৈধ পার্কিং, খাবার দোকান। এতে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের। ঢাকার ফ্লাইওভারগুলোর নিচের রাস্তাগুলো নিয়ে ধারাবাহিক রিপোর্ট করছেন সোহেল রানা। আজ এর দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কারওয়ান বাজার মাছের আড়ত, ভোর থেকে শুরু হয় কর্মব্যস্ততা। এক সময় ফুটপাত পেরিয়ে পুরো রাস্তায় দখলে চলে যায় মাছ ব্যবসায়ীদের। আড়তদার, পাইকার, খুচরা ব্যবসায়ী, পণ্য পরিবহনের জন্য রাখা যানবাহন সবার সম্মিলিত অংশগ্রহণে চলে এমন দখল। বাজার তো জায়গা নাই, বাইরে আমাকে বসতে হয়। আড়তদার অনেক বেশি, সেই কারণে আমরা এই জায়গাগুলো দখল করা থাকে। মালিক বলতে পারে যে মাসে মান্থলি কত দেয়। ফ্লাইওভারের অনেক জায়গায়ও চলে গেছে প্রভাবশালীদের দখলে। এসব জায়গায় দোকান বসিয়ে দিব্যি ভাড়া তুলছেন তারা। এনে 20 টাকা দিতে হয়। আমাদের প্রতিটা ফুটেতে 50 টাকা করে নিয়ে যায় পুলিশে। মাছ আবার সিনেমা উড়াই দেয়, এই বিনিময়ে 10 টাকা 15 20 টাকা দেয়। দিনের বেশিরভাগ সময় রাস্তা দখলে থাকায় যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের, তাই ক্ষোভেরও শেষ নেই। ফুটপাতেও এখন হাঁটা যায় না, আর যানজট আগে থেকে বেড়ে গেছে। ফ্লাইওভার হওয়াতে যেটা হয়েছে, শুধুমাত্র যাদের প্রাইভেট কার আছে তারাই সুবিধাটা পাচ্ছে। সকালবেলা বিশেষ করে মারাত্মক অবস্থা থাকে, এটা রিপেয়ার করাও দরকার। আবার ফুটপাতে মাছ বাজার ও দোকান থাকায় ঠিক মতো হাঁটতেও পারছে না পথচারীরা, তাই এ থেকে নিস্তার চান তারা। হকারদের কারণে এটা দখল হয়ে গেছে। প্রায় এখানে জ্যাম থাকে, যার কারণে হচ্ছে অনেক দূর থেকে নেমে হেঁটে যেতে হয়। আশপাশের দোকানগুলো এগুলো এখানে মানে যাওয়ার জন্য একটা অনেক হয়ে যায়, টাফ হয়ে যায়। ফ্লাইওভারের নিচের ফুটপাত ও রাস্তা দখলে থাকলে কোনোদিনও যানজট কমবে না, এমন মত নগরবিদদের। 80% মানুষ নিয়মিত ঢাকা শহরে পায়ে হাঁটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। এই 80% মানুষের চলাচলটাকে সবার আগে দৃষ্টি দিতে হবে। পথচারী বান্ধব ফুটপাত তৈরি করতে হবে, প্রয়োজনে ফুটপাতের প্রশস্ততা বৃদ্ধি করতে হবে, রাস্তার প্রশস্ততা কমিয়ে। যানজট কমাতে কেবল ফ্লাইওভার নির্মাণ করলেই হবে না, নিচের সড়কও দখলমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন নগরবিদরা। সোহেল রানা, আরটিভি, ঢাকা। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চালকদের ড্রাইভিং লাইসেন্স আর কাগজ পরীক্ষা করতে দেখা যায়। ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শুধুমাত্র সাজা নয়, মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করছেন তারা। সপ্তাহ জুড়েই নগরীতে এমন তল্লাশি চলবে বলেও জানান তারা।
দর্শক, এই মুহূর্তে রাজধানী গোলাপশাহ মাজার এলাকায় আছে সহকর্মী নাজিব ফরাজি। সেখান থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাজিব, আমরা তো জানি পুরো সপ্তাহ জুড়ে ট্রাফিক সপ্তাহ চলছে, তো ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ডিএমপি কি কর্মসূচি হাতে নিয়েছে? এবং যেটি চলছে এখন, তো গত বেশ কয়েকদিনের মতো আজও এখানে ট্রাফিক পুলিশ যারা আছেন তারা যানবাহনের ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। আমার সামনে একজন এই পয়েন্টটি রয়েছে সচিবালয়ের ঠিক পাশে। এখানে যেই ট্রাফিক পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে যানবাহনের পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সেই সঙ্গে তারা মামলা দিচ্ছেন এবং এখানে যারা আছেন তারাও চেষ্টা করছেন যে তাদেরকে যেন অবৈধ যানবাহনগুলো ধরা যায় এবং এই যানবাহনগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায় সেটি তারা চাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশের দায়িত্বরত একজন পুলিশের রয়েছেন। আপনি যে এখানে দায়িত্ব পালন করছেন, আমি কথা বলবো না, এগুলো আমাদের সিনিয়র স্যার কথা বলবেন। না আমার কেমন দেখতে পাচ্ছেন যে যারা যানবাহন নিয়ে আসেন তাদের সবার কি আপনারা যে যারা ড্রাইভার তাদের লাইসেন্স এবং যানবাহনের কাগজপত্র সবই কি ঠিক পান, না কিছু কিছু সমস্যা ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমরা আনুষ্ঠানিক ব্যবস্থা নিচ্ছি? মানে কি পরিমাণ সাধারণত আপনার তো এখানে দায়িত্ব পালন করছেন, মানে কি পরিমাণ অর্ধেক, মানে কি পরিমাণ ধরা পড়ছে? ম্যাক্সিমাম ভালো আছে, যেগুলো ত্রুটি আছে সেগুলো ব্যবস্থা নিচ্ছি আমরা। আচ্ছা, আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত দায়িত্ব পালন করছেন? সকাল থেকে 10টা পর্যন্ত। আচ্ছা, এবং রাত 10টা পর্যন্ত। এবং আজকে ঠিক কতটা যানের এই সমস্যা পেয়েছেন, ত্রুটি পেয়েছেন? এটা আমরা প্রায় 40 থেকে 50টা করছি, মামলা করেছি। আরো চলতেছে কার্যক্রম, আরো বেশি হবে। এখানে ফাহমিদ, আপনি শুনলেন যে এখানে যেই কর্তব্যরত যেই ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন তিনি জানালেন যে তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং এখানে সাধারণত অনেকটা গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে রাজধানীর সদরঘাট এবং মাওয়া ঘাট সহ কয়েকটি জেলায় এই রাস্তাটি ব্যবহার করা হয়, এই সড়কটি দিয়ে যানবাহন করে। সেই সঙ্গে এই রাস্তাটি যারা ব্যবহার করেন সেই রাস্তাটি দিয়ে সবারই যানবাহনের ফিটনেস সনদ ঠিক আছে কিনা এবং যারা চালক আছেন তাদের লাইসেন্স আছে কিনা এবং অন্যান্য যেই কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং পরীক্ষা নিরীক্ষা করে তারা ব্যবস্থা নিয়ে থাকেন। আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, আপনারা কোনো যানবাহনকে আটকে রেখেছেন? মানে না, যেগুলো একেবারে অচল, মানে চলা অক্ষম, এগুলো আমরা ডাম্পিংয়ে রাখি। এ পর্যন্ত আজকে কয়টা ধরেছে? আজকে আমরা 10টার মতো ডাম্পিংয়ে পাঠিয়েছি। আর যদি হচ্ছে শুরু হওয়া থেকে এ পর্যন্ত কি পরিমাণ হবে? তাহলে 200-র উপরে হবে। 200 যানবাহনকে আপনারা ডাম্পিং করেছেন। আর কতটা মামলা করেছেন? এটা আমি আসলে এটা আপনি অনেক হবে, এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র স্যাররা আছেন, এরা সঠিক বলতে পারবে। আচ্ছা, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এই পুলিশের এই বিশেষ কার্যক্রম চলছে। আর রাজধানীর শহীদ রমিজউদ্দিন কলেজের 2 শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা যে রাস্তায় নেমেছিল এবং তারই। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী গোলাপশাহ মাজার এলাকা থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাজি। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি যেতে ট্রেনের টিকিট পেতে আজও কমলাপুর রেল স্টেশন কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড়। মথুরা থেকে স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারো মানুষ। ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ বিক্রি হচ্ছে 18 আগস্টের টিকিট, আর 10, 11 ও 12 আগস্টে দেয়া হবে 19, 20 ও 21 আগস্টের টিকিট। আগাম টিকিট বিক্রিতে সব অনিয়মের বিরুদ্ধে সতর্ক থাকার কথা জানালেন রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন। এদিকে ঈদের 2-3 দিন আগের বাসের আগাম টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই, তবে এই দিনগুলো ছাড়া অন্য দিনের টিকিট পাওয়া যাচ্ছে খুব সহজেই। তাছাড়া আপনারা জানেন যে যাত্রীর মোড অফ ট্রাভেল পরিবর্তন হয়ে গেছে। যেমন নারায়ণগঞ্জগামী ঢাকা থেকে নারায়ণগঞ্জ আমরা 32টা ট্রেন চালাই। অনেক যাত্রী আছে এখান থেকে নারায়ণগঞ্জ যায় নদীপথে বিভিন্ন রুটে চলে যায়, সেটা আমরা খেয়াল রাখছি। এবং ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে ট্রেনগুলো সেটা সঠিক সময় যে চলাচল করে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ।
এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন। সানি, আপনি তো কমলাপুর রেল স্টেশনে আছেন এবং আজ রেলের টিকিট বিক্রির দ্বিতীয় দিন, তো কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা? আমি সকাল থেকেই এই কমলাপুর রেল স্টেশনে আছি এবং অন্য অন্য নিউজে বা সংবাদে আমি যেমনটা জানাচ্ছিলাম যে টিকিট প্রত্যাশীদের একটি উপচে পড়া ভিড় ছিল, কিন্তু এখন দুপুর 2টার মতো বাজে আর 2 ঘন্টার মতো বাকি আছে টিকিট বিক্রির এবং সেই ভিড়টি কিন্তু এখন আসলে ওইভাবে নেই। এখন দর্শকের ভিড় আসলে যাত্রীদের ভিড় এখন আসলে খুব বেশি নেই বললেই চলে। আপনাকে যদি আমি ওইভাবে একটু দেখাই যে যারা টিকিট নিয়েছেন আজকে কিন্তু 18 তারিখের টিকিট দেওয়া হচ্ছে এবং যারা টিকিট পেয়েছেন তারা আসলে খুশি মনে চলে গেছেন এবং বাকি যারা রয়েছেন আসলে তারা টিকিটের প্রত্যাশা করছেন যে টিকিট পাবেন এবং আজকের কিন্তু আসলে কোনো অভিযোগ ছাড়াই আসলে টিকিট বিক্রি চলছে। যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ ছিল না এবং তারা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন যেমনটা তারা জানাচ্ছিলেন এবং রেলের কর্মকর্তারা আমাদেরকে বলেছেন যে এবার কিন্তু আসলে টিকিট বিক্রিতে খুব একটা ঝামেলা হবে না এবং সেই সঙ্গে ঈদে বাড়ি ফেরা আসলে নির্বিঘ্ন হবে, কারণ এবার কোচের সংখ্যা বাড়ানো হয়েছে, বিশেষ রেলের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে টিকিটের সংখ্যাও বাড়ানো হয়েছে। আমি যদি কয়েকজন টিকিট প্রত্যাশীর সঙ্গে একটু কথা বলি, আপনি তো সকাল থেকে এখানে আছেন, তো কি দেখছেন আসলে? আমি 8টা থেকে মূলত এখানে আসি, মোটামুটি 2.5 ঘন্টা হলে দাঁড়ায় আছি। এখন আসতে একটু কাছাকাছি, এখন একটু ভালো লাগছে আর কি, তবে আছে মোটামুটি অনেক ভিড় আছে। এবার কি কোনো অভিযোগ আপনাদের আছে টিকিট পেতে কোনো সমস্যা? না, ওরকম কোনো অভিযোগ নাই, তবে গতকালকে একটু সমস্যা ছিল, মানে একটু কনফিউজড হয়ে গেছি যে 11 জন সামনে ছিল আর টিকিট শেষ হয়ে গেছে, সেদিন একটু হয়রানি হওয়া আর কি, ডাবল হাতে আসতে হচ্ছে, যাতায়াত খরচ এই। ফাহমিদা, যেমনটি শুনছিলেন যে আসলে টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তাদের কিন্তু আসলে খুব একটি অভিযোগ আসলে তাদের নেই এবং মোটামুটি আজকে যদি বলা যায় যে শান্তিপূর্ণভাবেই টিকিট বিক্রি চলছে ঈদে। ফাহমিদা। সানি, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। ঈদুল আজহার আগাম রেল টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ 18 আগস্টের টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল চট্টগ্রাম স্টেশনে। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হলো, অনেকে রাত থেকে লাইনে দাঁড়ান কাঙ্ক্ষিত টিকিটের আশায়। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, আগাম টিকিট দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে 9টি আন্তনগর ট্রেন, একটি এক্সপ্রেস ট্রেন ও চট্টগ্রাম চাঁদপুর রুটের একজোড়া স্পেশাল ট্রেনের প্রায় 9,000 টিকিট রয়েছে। এসব টিকিটের মধ্যে কাউন্টারে বিক্রির জন্য রাখা হয়েছে 6,725টি, অনলাইনে বিক্রি হচ্ছে 25%। এছাড়াও ভিআইপি ও রেলওয়ে কর্মীদের জন্য 5% করে মোট 10% সংরক্ষিত রাখা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তা অভিযান চালিয়েছে পুলিশ। গেল রাত 8টা থেকে পুলিশের 1000 খানিক সদস্য অভিযানে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের ধারণা, আন্দোলনে যুক্ত ছাত্রছাত্রীদের ধরতেই এই অভিযান। তবে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, মাদকসেবী ও সন্ত্রাসীদের ধরতে এটা তাদের নিয়মিত অভিযান। এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বসুন্ধরার পাশাপাশি কালাচাঁদপুরেও অভিযান চালানো হয়, তবে কাউকে গ্রেফতার করা হয়নি। চলমান আন্দোলনের সাথে এই অভিযানের কোনো সম্পৃক্ততা নেই, কারণ চলমান আন্দোলনে যারা গুজব রটিয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। মহানগরীর যে সমস্ত এলাকায় আমাদের তথ্য আছে নাশকতাকারীরা আত্মগোপন করেছে বা করতে পারে, সমস্ত জায়গায় আমরা এই ধরনের অভিযান পরিচালনা করব। বিএনপি বিভিন্ন সময় অন্যদের আন্দোলনে প্রবেশ করে উস্কানি দিয়ে আসছে উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি নেতা আমির খসরু মোবাইল ফোনে ছাত্রদের নিরাপদ সড়কের আন্দোলনে যে উস্কানি দিয়েছিলে, ষড়যন্ত্র করেছে, তা আজ প্রমাণিত হয়েছে। সকালে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, হেফাজতের আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন, এমনকি বাস চাপায় 2 ছাত্র নিহতের ঘটনা নিয়ে শেখ হাসিনার সরকার পতনের চেষ্টা চালাচ্ছিল বিএনপি, যা কখনোই বাস্তবায়ন হবে না। মোবাইলে যে আলাপটা হয়েছে সেই আলাপেই বোঝা গেছে যে তারা ষড়যন্ত্র করছে।
শুধু তাই নয়, লন্ডনে বসে তারেক রহমান এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে সব মদত, অর্থ যোগান বিভিন্নভাবে এই সহযোগিতা করে চলেছেন। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কেউ আর দাঁড়াতে না পারে তার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে যাব। স্বাধীনতার ৪৭ বছরেও সাংবিধানিক স্বীকৃতি পায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের নিরাপত্তায় হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সুরক্ষা আইন। এমন পরিস্থিতিতে আজও প্রতিনিয়ত দেশ ত্যাগ করছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত সদস্য, এমনটাই মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক মেজবা কামাল। আর এর মধ্য দিয়ে আজ বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। সুরাত খানের রিপোর্ট। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 5 ভাগ আদিবাসী জনগোষ্ঠী, যাদের রয়েছে নিজস্ব প্রায় 7,000 ভাষা আর 5,000 সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশেরও বিভিন্ন জেলায় পাহাড় ও সমতল মিলে বসবাস করছে প্রায় 30 লাখ আদিবাসী। যদিও বাংলাদেশ তাদেরকে আদিবাসী নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বিবেচনা করে। সাঁওতাল, গারো, ওরাং, মণিপুরী, হাজং, পাত্র, খাসিয়া, চাকমা, মারমা সহ 45টি বর্ণাঢ্য জাতিগোষ্ঠীর বসবাস এদেশকে দিয়েছে বিশেষ মাত্রা আর সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। এছাড়াও দেশের আর্থসামাজিক উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীর অবদান নেহায়েত কম নয়। অথচ এসব আদিবাসী জনগোষ্ঠী আজও নানাভাবে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার বঞ্চিত। গেল সোমবার এসব নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা। তার মতে একসময় বরগুনা ও পটুয়াখালীতে রাখাইন আদিবাসীর বসবাস ছিল প্রায় 50,000। আজ সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 2200-তে। এতেই বোঝা যায় বাংলাদেশে আদিবাসীদের বর্তমান অবস্থান। জমি জমা হারিয়ে উত্তরবঙ্গের আদিবাসীরা এখন নিষ্ভূমি পরবাসীতে পরিণত হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম, গারো পাহাড়, উত্তরবঙ্গ, গাজীপুর, মধুপুর অঞ্চল, পটুয়াখালী, বরগুনা, খাসিয়া অঞ্চল সর্বত্র আদিবাসীরা তাদের ঐতিহ্যগত ভূমি হারিয়েছে। আদিবাসীদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা তো দূরের কথা, আত্মপরিচয় ও নিজস্ব সংস্কৃতি নিয়ে অস্তিত্ব টিকে। সার্বিক উন্নয়নের পথে বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও এসব আদিবাসীরা পড়ে আছে আগের স্থানেই। একটি সম্প্রদায়কে বাদ রেখে উন্নয়ন কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। আর আলাদা কোনো মন্ত্রণালয় না থাকাতে পাহাড়িদের থেকে সমতলের আদিবাসীদের পরিস্থিতি আরো বেগতিক। বাংলাদেশের উন্নয়ন পরিক্রমায় কিন্তু বাদ পড়ে যাচ্ছে আদিবাসীরা। এই বাদ পড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের পৃথক যে জাতিসত্তা তা স্বীকৃতি না থাকা। পাহাড়ে তাও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে বলে সেখানে বাজেট বরাদ্দ হয়, কিন্তু সমতলের আদিবাসীরা কোনো মন্ত্রণালয়ের অধীনে সুনির্দিষ্টভাবে পড়েন না, যে কারণে তাদের জন্য বাজেট বরাদ্দের পৃথক কোনো খাত নাই। কেবলমাত্র প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাফেয়ার্স ডিভিশনের মাধ্যমে কিছু বাজেট বরাদ্দ হয়, যা খুব সামান্য। তার মতে আদিবাসীদের সুরক্ষায় কোনো আইন না হওয়ায় আজও তারা বয়ে বেড়াচ্ছে ভূমিহীন উদ্বাস্তু জীবনের অভিশাপ। সংবিধানে আদিবাসীর ভূমি অধিকারের যে ট্র্যাডিশনাল রীতি তার স্বীকৃতি ছাড়া আদিবাসীর অস্তিত্ব ধরে রাখা খুব কঠিন হবে। সবচেয়ে আগে দরকার সাংবিধানিক স্বীকৃতি। আদিবাসীদের ঐতিহ্য ফিরে পেতে সরকার এখনই কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই দাবি এই ইতিহাসবিদের। শরীয়ত খান, RTV, ঢাকা। দিনাজপুরে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে মজুদ পাথরের গড়মিলের অভিযোগে সত্যতা নেই বলে দাবি খনি কর্তৃপক্ষের। তারা বলছে খনিতে সব পাথর রয়েছে, তবে মাটি ও সিস্টেম লসের কারণে এগুলো বিক্রি সম্ভব না। তাই পাথরের পরিমাণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এখানকার মাটিতে দাবানো আছে প্রায় 1,06,000 টন। ইফাদ অটোস লিমিটেড আয়োজন করেছে অশোক লেল্যান্ড কাস্টমার কানেক্ট। রাতে রাজধানী গুলশানে কর্পোরেট গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ বলেন, অশোক লেল্যান্ডের বিশ্বমানের নতুন গাড়ি, অরিজিনাল খুচরা যন্ত্রাংশ, মানসম্মত লুব্রিকেন্ট ক্রেতাদের সেবা দিতে বদ্ধপরিকর। এ সময় তিনি জানান, এরই মধ্যে বিশ্বখ্যাত গল্ফ ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ন্যায্য মূল্যে বাজারজাত শুরু করেছে। ইফাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার।
ফ্লাইওভারের নিচে সড়ক ফুটপাত দখল বাড়িয়ে দিচ্ছে যানজট, গড়ে উঠেছে মাছের আড়ত, অবৈধ পার্কিং, খাবার হোটেল, বিড়ম্বনায় পথচারীরা। ঈদ উপলক্ষে চলছে বাস রেলের আগাম টিকিট বিক্রি, কাঙ্ক্ষিত দিনের টিকিট না পাওয়ার অভিযোগ। বসুন্ধরা আবাসিক এলাকা ও কালাচাঁদপুরের রাতভর অভিযান, পুলিশ বলছে মাদকসেবী সন্ত্রাস বিরোধী তৎপরতা, স্থানীয়দের ধারণা শিক্ষার্থী আন্দোলন। এবং স্বাধীনতার ৪৭ বছরেও সাংবিধানিক স্বীকৃতি পায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠী, দেশ ছাড়ার কারণ অধিকার সুরক্ষা আইন না হওয়ার মত বিশেষজ্ঞদের। দুপুরের সংবাদ এই পর্যন্ত। RTV সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।